মিনিট কাকু কিছু খায়নি। প্রথমত মানে খুবই ভালো লাগছে আজকে আপনাকে আমাদের সামনে পেয়ে। তো আমার একটা খুব স্পেশাল রিকোয়েস্ট আছে, একটা স্পেশাল প্রশ্ন রয়েছে যে এতক্ষণে আমরা শাইনির কথাগুলো শুনলাম এবং প্রতিটা কথা মানে খুব ভালো লাগলো, এবং থেকে যেটা আমরা জানতে পারলাম যে আপনার আর কাকিমার অনেক অনেক রয়েছে। কিন্তু আমি একটু আপনার থেকে জানতে চাই যে যখন শাইনিকে আপনি চ্যানেল দেখছেন বা ও যখন উঠে আসছে বা ওই যে সময়টাতে ওকে কিভাবে শক্তিটা দেবে, মানসিক শক্তিটা, আপনার মনের মধ্যে তখন কি চলছিল? না, ওই যে সময় দেওয়াটার কথাটা বললেন, আমি ওইখান থেকেই প্রশ্নটা উত্তরটা দিচ্ছি। মানে দায়িত্ব, সময়টা দেয়া মানে হচ্ছে দায়িত্ব। সমস্ত বাবা মায়েরই দায়িত্ব হচ্ছে তার সন্তানকে তৈরি করা আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য। কারণ বাবা মায়েদের লক্ষ্যই থাকে, যদি এইটা না থাকে তাহলে আজকে সৃষ্টিটা থাকতো না। মানে একজন তৈরি করবে, আরেকজনা ভোগ করবে, আবার সে তৈরি করবে, আরেকজনা ভোগ করবে। আর এটা যদি না থাকতো তাহলে কিন্তু মানে সৃষ্টি বলতে যেটা যায় প্রকৃতি থাকতো না। আর প্রকৃতিতে গাছ যেমন হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে, আমি যখন ওকে ছোট থেকেই, আমি একদম ছোট থেকে ওকে আমাদের বা ওকে নিয়ে দুজনকে নিয়েই মাঠে যেতাম। মাঠে যাওয়াটা আমাদের নেশা, খেলাধুলাটা করাটা। দুটো প্রসপেক্ট তার মধ্যে ছিল, একটা কারণ একটা হচ্ছে সামাজিক রেপুটেশনের ব্যাপার আছে একটা, বা এইগুলো থাকে। আর সামাজিক অর্থনৈতিক কারণের ক্ষেত্রে তো আলাদা আছেই, খেলাধুলার ক্ষেত্রে সেটা হয়ই। কিন্তু যেহেতু আমরা এই পরিবেশের মধ্যে বেড়ে ওঠা, কিন্তু ও এই পরিবেশটার মধ্যে তৈরি হয়েছিল এই কারণে, আমি যখন কোচিং করাতাম তখন আমার মাঠে হচ্ছে 70-80টা বাচ্চা আমার কাছে প্র্যাকটিস করতো, ছেলেমেয়েরা। কারণ আমার কাছ থেকে এশিয়াডে মেয়েরা মেডেল নিয়ে এসছে আমাদের অ্যাথলেটিক্সে। তো এই যে যখন ও এই ভূমিকাটা বুঝতে পেরেছিল যে যখন মাঠে আমি থাকি তখন কিন্তু কারো বাবা নয়, কারো কাকা নয়, কারো জ্যাঠা নয়, বা কারো, আমি স্যার হিসাবেই সেখানে মাঠে ট্রিট করি। এবং এইটা গড়ে উঠেছিল এই কারণেই, যেহেতু আমি শিক্ষকতা করি বা আমি কোচিং লাইনে ছিলাম বা নিজে প্র্যাকটিস করতাম, কোচিং লাইনে করতাম। কিন্তু কোচিং লাইনে যখন আমি মাঠে থাকি, মাঠে একটা আমার রূপ, এবং মাঠ থেকে বেরিয়ে আসার পর তখন আমার আলাদা আলাদা। মাঠে যখন আমি ট্রিট করবো তখন আমার মেয়ে বলে কেউ নয়, বা আদার্স মেয়ে যে আছে সেও আলাদা মেয়ে বলে তা নয়, সবাই আমার কাছে সমান ছিল। সেইভাবেই ট্রিট করে এসছি বলেই ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি। কারণ আমি যখন ইংলিশ চ্যানেলে পার করছি, ও যখন পার করছে, কারণ ওই যে মুহূর্তটা, যে সময়টা, তখন যদি আমি একটু নিজে দুর্বল হয়ে পড়তাম তাহলে ওর ক্ষেত্রে অসুবিধা হতো। তখন আমার ভূমিকাটা ছিল কোচের ভূমিকা, তখন কিন্তু বাবার ভূমিকা আমার ছিল না। থাকাটাও ঠিক নয়, কারণ আমরা ওখানে বোর্ডে আছি 4 জন, এক হচ্ছে অবজারভার, পাইলট তারা 2 জনা, আর আমি। এবার এই 2 জনা, আমি প্রথম জীবনে বাইরে যাওয়া, এবং সেখানে ইংল্যান্ডের মতো জায়গা যেখানে ইংলিশ একটা সমস্যা। আমরা স্বভাবতই আমরা যতই যাই বলি না কেন, ভাষার একটা সমস্যা তো আছেই। তা সেইখানে দাঁড়িয়ে ও যতটা ইংলিশ বুঝতে পারে বা বলতে পারে সেটা আমার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। তা সত্ত্বেও কিন্তু অনেকেই ভাবে যে ইংরাজি বা বাইরে গেলে সেই ভাষা না জানলে বোধহয় চলা যাবে না। কিন্তু এটা কোনো ফ্যাক্টরি নয় আমার মনে হয়েছে আমেরিকাতে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে, অস্ট্রেলিয়াতে গিয়ে। কারণ আমার বক্তব্য হচ্ছে যে আমার মনের ভাবটা তাকে বোঝাতে পারছি, সেটা আমি আকার ইঙ্গিতে বোঝাতে পারি, বা আমরা হচ্ছে আমি যেটুকুনি আমার ইংলিশ জানা আছে তার মধ্য দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝেছি। এবং দেখবেন আমি ডোভারে যখন ওকে নিয়ে প্র্যাকটিস করতো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, তখন ডোভারে যখন আমি বসে থাকতাম তখন ওদের সঙ্গে আমি গল্প করতাম, ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। কিন্তু সবটা আমি বুঝতাম না, বা ও আমার কথা হয়তো বুঝতো না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতাম, তারাও আমাকে বোঝানোর চেষ্টা করতো। বিষয়টা সবচেয়ে সুবিধা হচ্ছে এটাই যে খেলাধুলার যে টার্মসগুলো, এটা খুব সহজ। কারণ যেহেতু আমি ওই লাইনের মধ্যে রয়েছি, আমি বিপিএড করেছি কল্যাণী থেকে, কারণ ওটা সবটা ইংলিশে ছিল। তো সেই কারণে কিছুটা ওই টার্মসগুলো এসে যায়, যে ল্যাঙ্গুয়েজগুলো ওরা বলতে চাইছে সেটার সঙ্গে আমার ম্যাচ করছে, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, যার ফলে আমার অনেকটা ইজি হয়ে গেছিলো সেই ক্ষেত্রে। কিন্তু যখন ও শেষ টাইমে, যখন ইংলিশ চ্যানেল শেষ করার মুখে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো আছে, তখন খুব টাফ ছিল, কারণ ও একদম এগেনস্ট টাইটে ছিল। তারপরে ঠান্ডা, একে অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং আমি যে আমার পাশে যে আছে
আমি ওকে সবসময় ওর পুরো বডিটাকে দেখতে পাচ্ছি না, মানে এত অন্ধকার ছিল। একটা রেডিয়ান স্টিক মাথায় আর পিঠে একটা রেডিয়ান স্টিক, এই দুটো ছিল, আর সামান্য একটা লাইট বোর্ডে। আর একদম হুড খোলা জিপ যেরকম থাকে, বোর্ডটা ঠিক সেরকমই ছিল। আর আমার সারা শরীর ভিজে গেছে, মানে ওই ঢেউয়ের এতে। তার মধ্যে ওকে খাবার দেওয়া বা এ করা সেগুলো চলছিল, ফিটিংটা চলছিল। তো লাস্ট টাইমটা যখন হয়েছিল, এটা খুব ইন্টারেস্টিং। মানে আমি তো মনে করি যে সত্যি তখন আমার একটা আলাদা চিন্তা ভাবনা মাথার মধ্যে এসে গেছিলো যে ওকে আমাকে শেষ করাতে হবে। কী করে শেষ করি, তখন 2 ঘন্টা প্রায় বাকি। তখন ও বারবার বলছে যে আমি, মানে ও রেগে যাচ্ছে যে আমি আর করতে পারছি না বা আমি এতটা পারবো না, পাইলটকে যা হয় শেষ টাইমটা। তখন আমি দেখলাম এটাকে ওভারকাম করতে গেলে আমাকে একটা অন্য প্ল্যান নিতে হবে। যে অবজারভার ছিল, আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তার যে লাইভ বোর্ডটা আছে, যে 500 মিটার দূরে যে মূল বোর্ডটা থাকবে, সেখান থেকে ওকে যখন টাচ করবে তখন আবার ব্যাক করে আনার জন্য যে বোর্ডটা থাকে সেটাকে ব্যবহার করবে। আমি ওকে বললাম যে তুমি খালি ওর কাছে এসে বলবে যে সায়নী আর বেশি দেরি নেই, এই দেখ বোর্ডটা আমি খুলছি, দেখো আমি মানে কাছে এসে গেছে বলেই ও জানবে যে বোর্ডটা খুলছে। এইভাবে ওকে 2 ঘন্টা আমি নিয়ে গেছিলাম একদম, মানে ঠিক আছে জানি। এটা খুবই একটা ইমোশনাল ব্যাপার আমাদের জন্য, কারণ ও যখন ফার্স্ট টাইম বললো আমরা খুব ভিজুয়ালাইজ করে নিজেরাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এবং ওই 14 ঘন্টা 8 মিনিট কাকু কিছু খায়নি, পুরোটাই না। স্টপ করে দাও। তারপরে তো একদম ওপারে যখন গেল ফিনিশ করছে, তখন আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে এমন অবস্থা অন্ধকার। তখন আমি পাইলটকে বলছি যে আপনি বোটটা নিয়ে সামনে চলুন। অনেকক্ষণ, 8 ঘন্টা হয়ে গেল, ফিরছে না। একটা চিন্তা হচ্ছে যে ওপারে গেল এখনও ফিরছে না, নানা রকম চিন্তা হচ্ছে। তখন বলছে না, বোট কাছে নিয়ে গেলে ওকে ক্যান্সেল করে দেবে সুইমটা। তা আমি দেখলাম যে ঠিক আছে, ওই সময়টা আর কিছু বললাম না। তারপরে খানিক্ষণ বাদে ও বোটে ফিরে আসলো। আসার পরে যা হয়, অতক্ষণ করার পরে ক্লান্তটা তো থাকেই। দিয়ে যা এক করে তো সকালবেলা আবার বোট ভ্যাক করে ফিরে আসলো। দিয়ে আমি তো ও এত মানে টায়ার্ড হয়ে গেছিলো যে ডাক্তার দেখানো দরকার ছিল। ওরা বললো হসপিটালে দেখানোর জন্য। আমি দেখলাম যে হসপিটালে নিয়ে গেলে আমার একটা সমস্যা, আমি ওইভাবে ভাষা দিয়ে তাকে বোঝাতে পারবো না, বা কীভাবে কী হসপিটালে কী সিস্টেম আছে আমার জানা নেই। তো আমি ওকে নিয়ে আসলাম। এবার বিভ্রান্তি ঘটলো হচ্ছে, আমার যে কোটটার মধ্যে ছিল, ওই কোটে হচ্ছে ঘরের চাবি ছিল, সেই চাবিটা হারিয়ে গেছে। এবার বিদেশে ওকে রাস্তায় দাঁড় করিয়ে বসে রেখেছি, যে কটেজে আমি ছিলাম সেখানে ওকে বসে থাকলো। এবার ও বলছে যে একটু কফি নিয়ে আসো, আমার গলার আলজিপটা বড় হয়ে গেছে, কথা বলতে পারছে না। আমি আবার দৌড়ে গিয়ে কফিটা আনলাম। দিয়ে তারপরে কি করি, আমারই এক বন্ধুর ছেলে ওইখানে থাকতো, লন্ডনে কাছাকাছি থাকতো। তো অভিজিৎ কর্মকার বললাম, তাকে আমি বললাম। ও বলার পরে ওই যে মালিক ছিল তার সঙ্গে যোগাযোগ করে সেই একটা নিচে ঘর খুলে দিয়ে তারপরে ওখানে থাকলো। থেকে যাই হোক, তারপরে ঘরটার তালাটা ভেঙে আবার নতুন করে তালাটা লাগিয়ে দিয়েছিল। তো ওই অভিজিৎ কর্মকার, সত্যি কথা বলতে আমি দেখেছি বিদেশের মাটিতে বাঙালি হোক আর যার যার ভাষার যারা আছে বাইরে, কিন্তু তারা প্রচুর হেল্প করে। সে যে যে প্রান্তরই থাকুক, ধরুন সে বাঙালির প্রতি একটা টান থাকবে, যে হিন্দি মানে নন বেঙ্গলি যারা আছে তাদের মানে যার জায়গার তারা প্রত্যেকে হেল্প করে সব বিষয়ে। ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা বহু মানুষের হেল্প পেয়েছি সেরকমভাবে, স্থানীয় অনেক মানুষের ক্ষেত্রে। তো যাই হোক, এইভাবে করার পর পরের দিন তো যা হয়েছে সায়নী নিশ্চয়ই বলেছে ফোস্টনের ঘটনা। এবং ইংল্যান্ডে আমাদের কাছে একটা সত্যি মানে এটা একটা ইতিহাস, যে জীবনে কোনো দিন ওই জায়গায় গিয়ে আমরা ক্ষুদিরামের জীবনে পড়েছি, মাস্টার দাসুদ্দুর সেনের জীবনে পড়েছি, আমরা বিনয় বাদল দীনেশের কথা পড়েছি। এই যে এদের জীবনী পড়ে তো আমরা স্কুলে বড় হয়েছি, কারণ এদের মানে জীবনীগুলো পড়েছি, নেতাজি সুভাষচন্দ্রের কথা পড়েছি। তো একটা এই পতাকা ওড়ানোর জন্য কত মানুষ প্রাণ দিয়েছে, সেই জায়গায় উড়িয়ে আমরা ফ্ল্যাগ ওখানে তোলানো গেলে আলাদা অনুভূতি হয়েছিল।